প্রাথমিক টেট 2023 কে লক্ষ্য করে আমাদের এই বিশেষ অনলাইন ব্যাচে ম্যাথের যে টপিকটা ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে পেডাগজির একটা বিশেষ টপিক বলবো না, টপিক আমি 3টে ক্লাস নিয়েছি। সেখানে তার টপিকের পরে এমসিকিউ করেছিলাম। আজকে টোটাল 70খানা এমসিকিউ একসঙ্গে রেখেছি, যেটা সব টপিক মেশানো। কিছু কিছু কোশ্চেন সহজ, মানে কোনো প্রিপারেশন ছাড়াই পারা যাবে। তবে কিছু কোশ্চেন এমন রয়েছে যেগুলো কিছু ইনফরমেটিভ টাইপ, এগুলো কিন্তু পরীক্ষার হলে একটু সমস্যা তৈরি করে। ওই ইনফরমেশন গুলো আমাদের জেনে নেওয়া দরকার। ওকে, চল আজকের প্রথম প্রশ্ন। অ্যাটেন্স বলে দিই, এই যে 70টা না 72টা কোশ্চেন আছে আজকের সেটে, এটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো তোমরা যারা টুকতে পারবে না বা কোনো কিছু, তারা ওই পিডিএফটা দেখে নিতে পারবে। তবে যে পিডিএফটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে অ্যান্সার ছাড়াই থাকবে। ঠিক আছে? অ্যান্সার করার জন্য তোমাদের কিন্তু লাইভ ক্লাসে করা প্রয়োজন, বা অন্তত রেকর্ডিংটা দেখার প্রয়োজন। ওকে, চল আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। যদি কোনো শিক্ষার্থী গণিতের ক্লাসে নিয়মিত না আসে, তখন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি কি করবেন? অপশন পড়ে অ্যান্সার করবে। শিক্ষক ও শিক্ষিকা হিসাবে আপনি কি করবেন? আগে অপশন পড়ো, পড়ে অ্যান্সার করো, তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়। দেখো কি হবে, কি মনে হয়? অপশন সি। অপশন সি। দেখো, মানে একজন তোমাদেরকে যদি ম্যাথ শিক্ষক হিসাবে একটা ক্লাসে পাঠানো হয়, তখন দেখছো যে নিয়মিত কোনো ছাত্র নিয়মিত আসছে না, কিছু কিছু কোনো ছাত্র, সবাই নয়। তখন ব্যাপারটা কি করা উচিত? এড়ানো উচিত না, এড়ানো উচিত নয়। কঠোর শাস্তি দেওয়ার ব্যাপারটাও কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় গ্রহণযোগ্য নয়। আইন অনুসারে ব্যবস্থা নেবেন। আইন ব্যাপারটা একটা শিক্ষার্থী বা প্রাথমিক শিক্ষা স্তরে অতটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় যতটা কোনো হায়ার এডুকেশনে যেটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি উচিত, যে স্টেপটা বা বিষয়টা কোন দিকে পাঠিয়ে দেওয়া? বিষয়টা হচ্ছে প্রধান শিক্ষক, প্রিন্সিপাল বা অভিভাবকের হাতে পাঠিয়ে দেওয়া। দেখতে অ্যান্সার কি হচ্ছে? অপশন সি। দেখো অনেকেরই অ্যান্সার সি পেলাম। এগুলো, এই যে টাইপগুলো কোশ্চেনটা আলোচনা করছি, এই টাইপটা তুলনামূলক ইজি টাইপ। ইজি বলতে কি, একটা নিজেদের একটা দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন। ঠিক আছে? দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন বেশিরভাগই তোমরা কিন্তু ঠিকই করবে, ভুল কিছু হবে না। দেখো পরের প্রশ্নটা, যেমন দেখো ভালো করে দেখো কি বলেছে। একজন গণিত শিক্ষকের বা শিক্ষিকার শিক্ষাদানের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম টপিক। মূল উদ্দেশ্য কি, কি বলবে? অপশন এ। অপশন পড়ো আগে ভালো করে, অপশন পড়ো, তাড়াতাড়ি নয়, অপশন পড়ো। কি হবে? দেখো উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্য। হ্যাঁ, এক্ষেত্রে অপশন এ। বাকিগুলো কি? বাকিগুলো অপশন এ যে ব্যাপারটা, এটা মূল উদ্দেশ্য। বাকিগুলো গৌণ উদ্দেশ্য। গৌণ বলতে কি, পরীক্ষার উপযোগী করাটা গুরুত্বপূর্ণ, নোটস লিখিয়ে দেওয়াটা ব্যাপার নয়, মানে সিলেবাস শেষ করা, তথ্য পরিবেশন করা, বোঝানো, সব ঠিক আছে। ওগুলো পদ্ধতি, এগুলো হচ্ছে পদ্ধতি। ভালো করে শোনো, অপশন বি সি ডি হচ্ছে পদ্ধতি। নোটসটা কতটা পদ্ধতি গণিতের সঙ্গে যায় সেটা পরের ব্যাপার, কিন্তু যে স্টেপ গুলো করা উচিত সেগুলোকে আমরা শিখন পদ্ধতি বলি, হ্যাঁ কি না? কিন্তু যদি উদ্দেশ্য বলা হয়, তখন কিন্তু মেন কি, চিন্তা ক্ষমতা বৃদ্ধি করা। বোঝা গেছে? চল পরে কোশ্চেন দেখো। এই হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন। গণিত শিখনের নিয়ম বা নীতিগুলি কোন তত্ত্ব থেকে এসছে বা কি থেকে এসছে? এই কে বলতে পারে? স্যার অপশন সি। অপশন সি, মেন্ডেলিফের তত্ত্ব। বি, নিউটনের গতিসূত্র। বলো বলো এ বলো। আর সি এর মধ্যে মেন্ডেলও হতে আগে পারে। আগে দাঁড়া, হতে পারে মানে একটু আলোচনা হোক। মেন্ডেলের তত্ত্বে কি বলা আছে একটু আলোচনা হোক। গতিসূত্রে কি বলা আছে একটু আলোচনা হোক। মেন্ডেলিফ কি, কোনোটি নয় হলে অ্যান্সার কি? দেখি কি মনে হয়, দেখি কে বলবে। মেন্ডেলের তত্ত্বে আমরা কি আছে, কি জানতে পারি? বলো বলো বলো, শুনি অনেকেই জানো। মেন্ডেলিফের তত্ত্বে কি আছে, বা মেন্ডেলের তত্ত্বে কি আছে বলো, এটা বলা উচিত তো। মেন্ডেল কিসের সঙ্গে সম্পর্কিত? বংশগতি সূত্র। সূত্রের সঙ্গে, বংশগতি, জেনেটিক্স। নিউটনের গতিসূত্র কি? নিউটনের গতিসূত্র কি জানি আমরা, এটা ফিজিক্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। 3টে গতিসূত্র রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। বলের ধারণা, একটা পরস্পর পরস্পর প্রতিক্রিয়া, প্রত্যেকটা কিন্তু বলের যে ধারণা, তার রাশিমালা, তার ব্যাপার সব কিন্তু গতিসূত্র থেকে পাচ্ছি আমরা। মেন্ডেলিফটা কিসের জন্য বিখ্যাত বলো কেউ একজন? পর্যায় সারণী, একই না?
তাহলে এই তিনটার ক্ষেত্রে গণিত শিক্ষার কোনো নিয়ম বা নীতি আছে? এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন ডি, কোনোটিই নয়। তাহলে যদি প্রশ্ন করা হয় যে গণিত শিক্ষণের নিয়ম ও নীতিগুলি আমরা কোথা থেকে পাই, তখন অ্যান্সার কি হবে? দেখো, সেই অর্থে প্রপার, ভালো করে বুঝবে, প্রপার একটা কোনো সূত্র এমন নেই বা নীতি নেই যেখান থেকে আমরা সেটাকে এস্টাবলিশ করব। কথাটা বুঝতে পারলে? একটা কোনো কিছু নেই, ভালো করে বোঝো। একাধিক আছে যেখান থেকে আমরা নিয়ম ও নীতিগুলি পাচ্ছি। ঠিক আছে, তবে অপশন ওয়াইজ যেটা বলা আছে সেটা কিন্তু হতে পারে না। ক্লিয়ার হলো? বোঝা গেছে? চল পরে কোশ্চেন দেখে নাও। বিদ্যালয় স্তরে গণিত বিষয়ে সবচেয়ে কার্যকরী মূল্যায়ন পদ্ধতি কোনটা? এটা এর ভালো কোশ্চেন। উত্তরটা কোনটা হবে? বুঝতে পারলাম কোনটা মানে, বুঝতে পারলাম না তোমার কথা। গণিত শিখনের নিয়ম এবং নীতিগুলি নিচের কোনটি থেকে এসেছে ওইটা উত্তরটা কি হবে? উত্তরটা কি বললাম, এরকম তো প্রপার একটা নীতি বা নিয়ম নেই, এক বা একাধিক জায়গা থেকে আমাদের নিতে পারছি, বিভিন্ন তত্ত্বের বিভিন্ন প্রবক্তা। তাহলে আমি একটা স্পেশাল কোনো তত্ত্ব বা সূত্রকে সামনে রেখে অ্যান্সার করতে পারি না। ওকে, সোজা গেল? এরকম তো বিভিন্ন নিয়ম আছে। ঠিক আছে, চল চল নেক্সট দেখো, বিদ্যালয় স্তরে গণিত বিষয়ে সবথেকে কার্যকরী মূল্যায়ন পদ্ধতি কোনটা? সি। সি নির্ণায়ক। সি নির্ণায়ক। কি হবে? দেখো, সি। সি নির্ণায়ক। কেন বলছো নির্ণায়ক? কেন বলছো নির্ণায়ক, একটু বলবে আমাকে? নির্ণায়ক আর কেন বলছো? কারণ এর মাধ্যমে শিক্ষার্থী কতটা শিখেছে, তার কোন বিষয়ে কতটা দুর্বলতা আছে সেটা সঠিকভাবে জানা যায়। আচ্ছা, এবার একটু আলোচনা করি। দেখো, এখানে কোন টপিক থেকে কোশ্চেনটা দিল? কোশ্চেনটা দিল মূল্যায়ন থেকে। ঠিক আছে, মূল্যায়ন আমরা যদি আলোচনা করতে শুরু করি, মূল্যায়ন ক প্রকার বলা যাবে? গণিতের ক্ষেত্রে মূল্যায়ন ক প্রকার জানো? আইডিয়া আছে? মূল্যায়ন কিসের উপর নির্ভর করে? দেখো, মূল্যায়ন দু প্রকার, শুনে রাখো, যদি লিখতে চাও লিখে রাখতে পারো। মূল্যায়ন দু প্রকার, কি কি? একটা হচ্ছে ফর্মেটিভ আর একটা সামেটিভ। হ্যাঁ কি না? হয় কি না? এটা মোটামুটি জানো। ফর্মেটিভ বলতে কোনটা? যেটা হচ্ছে গঠনমূলক, আর একটা কি সমষ্টিমূলক। কথাটা বুঝতে পারলে? এবার ভালো করে শোনো, এই দুটোকে মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে কন্টিনিউ বা একটা অবিচ্ছিন্ন মূল্যায়ন। এইটা হচ্ছে প্রধান তিনটে ভাগ। এইবার এছাড়া মূল্যায়নকে বিভিন্ন বিভিন্ন আমরা কি করতে পারি, অভিজ্ঞতা হিসেবে ভাগ করতে পারি। তবে কার্যকরী যদি বিদ্যালয় স্তরে বলা হয়, এই কোশ্চেনটার মধ্যে না সামান্য ত্রুটি আছে। কি ত্রুটি কেউ বলতে পারবে? এখানে বিদ্যালয় স্তর বলে না কোশ্চেনটাকে একটু সমস্যার জায়গায় রেখে দিয়েছে। কারণ একটা বিদ্যালয়ের স্তর কি খুব ছোট টাইম? ছোট তো নয়, হ্যাঁ কি না? একটা বিদ্যালয়ের স্তরটাকে কটা ভাগে ভাগ করা যায় বলা যাবে? চারটে ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি। কি কি ভাগ এটা তো বলো? একটা বিদ্যালয়ের জীবন বা বিদ্যালয়ের যে পড়াশোনা, কি কটা ভাগে ভাগ করতে পারি? একটাকে ভাগ করা যায় প্রাথমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। ভেরি গুড, সুন্দর। উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ আর একটা মাধ্যমিক। হচ্ছে উচ্চ মাধ্যমিক। দেখো, বর্তমান যে এডুকেশন সিস্টেম কিছুটা পরিবর্তন হচ্ছে, সেই অনুযায়ী কি হচ্ছে সেটা কি আসছে সেটা এখন আমাদের আলোচ্য বিষয় নয়। বিদ্যালয় স্তর বলা মানে কিন্তু আমাকে চারটের ওপরে গুরুত্ব রাখতে হবে। প্রাইমারি টেট পরীক্ষা বলে শুধু কি আমরা প্রাইমারি বা প্রাথমিকের উপর গুরুত্ব রাখবো তা কিন্তু মানে নেই। যদি এটা বিদ্যালয় স্তর বলা হয়, তখন কোন মূল্যায়ন পদ্ধতি সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নির্ণায়ক। তাই দেখো, আমাদের কোনো কিছু নির্ণয় বা কোনো কিছু কষে দেওয়ার ব্যাপারটা থাকে। ম্যাথের ক্ষেত্রে নির্ণায়ক পদ্ধতিটা সব থেকে ইম্পর্টেন্ট। এই কারণে বলা হয়, দেখবে ছোটবেলা থেকে একদম ক্লাস 12 পর্যন্ত যারা ম্যাথ ছিল বা ম্যাথ থাকে, নির্ণয় করো ব্যাপারটা দিয়ে কোশ্চেন থাকে কিনা, হ্যাঁ কিনা, বা কোনো কিছুর মান নির্ণয় করো, এটা কিন্তু বিদ্যালয় স্তরের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। পেডাগোগি হলো, কি বলবে? অপশন পড়ে অ্যান্সার করো। পেডাগোগি হলো অপশন ডি, শিক্ষণ সম্পর্কিত। সুন্দর সুন্দর, অপশন ডি, শিক্ষণ ও শিক্ষণ সম্পর্কিত বিদ্যা। চল নেক্সট কোশ্চেন। গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তা হলো, এটাও ভালো প্রশ্ন। অপশন ডি, শিখনের আকাঙ্ক্ষা।
আর কেউ অপশন ডি। আর কেউ এতজন ক্লাস প্রায় 20 জন ক্লাস করছো, বলো। ডি ডি অপশন ডি। অপশন ডি। দেখো, উন্নত বিদ্যালয় বা পরিকাঠামো উন্নত মানেই সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের মান বা ম্যাথ শেখার ব্যাপারটা পুরোপুরি একই তা কিন্তু বলতে পারি না। শিক্ষকের আকাঙ্ক্ষা, ইচ্ছা এরকম নিয়ে সমস্ত কিছু ডিপেন্ড করছে। হ্যাঁ, চল। আইডেন্টিক্যাল এলিমেন্ট এই কথাটি গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যে বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো, দেখো কঠিন কোশ্চেন এটা, দেখি কেউ বলতে পারো কিনা। আইডেন্টিক্যাল এলিমেন্ট কথাটি গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত তা হলো, বলা যাবে টাফ কোশ্চেন। দেখো, এগুলো তো পরীক্ষা পড়তেই পারে, কেউ একটা অ্যান্সার করো। স্যার শিখন সঞ্চালন। অপশন দেখো এ হবে দলগত আদেশ। দলের কথা। আচ্ছা দেখো, একটা জিনিস বলি, তোমাদের তো 150 নম্বরের পরীক্ষা, এটা তো জানো তোমাদের নেগেটিভ মার্কিং নেই, তো তোমরা অ্যান্সার না পারলেও কিন্তু ওএমআর ফিল আপ করে আসা উচিত। 10টা কোশ্চেন আন্দাজে করলে হয়তো 3টে ঠিক হলেও হতে পারে। কেউ কিন্তু ব্ল্যাঙ্ক ওএমআর ছেড়ো না, যেহেতু মানে তোমাদের কোনো মেডিকেল মার্কিং নেই। ধরো এই কোশ্চেনটা পড়লে সঠিক কোনো অ্যান্সার তোমরা জানছো না, কিছু একটা অ্যান্সার করতে হবে। দুজন বললে শিখন সঞ্চালন, একজন বলে দলগত আদেশ, বাকি 17 জন কোন অ্যান্সার দেবে? দেওয়া উচিত, বলো সাহস করে শুনি, কি মনে হচ্ছে বলো। সঞ্চালন মনে হচ্ছে। এখানে একদমই কারেক্ট, সুন্দর, শিখন সঞ্চালন। ঠিক আছে, শিখন সঞ্চালন। এবার কেউ ব্যাখ্যা করতে পারবে? এটা কিন্তু ডিএলএড এর ফার্স্ট পেপারে এই টপিকটা রয়েছে যে শিখন সঞ্চালন কাকে বলে বা কি ব্যাপার। কেউ বলতে পারবে? তোমরা তো প্রত্যেকেই করেছো বিএড ব্যাপারটাকে এখন অ্যাভয়েড করতেই পারি আমরা, বলো দেখি, বলো শিখন সঞ্চালন বলতে আমরা কি বুঝি, বলা যাবে? দেখো, আমি একটু আগেই যখন মূল্যায়ন বলছিলাম তখন কন্টিনিউয়াস কথাটা বলেছিলাম, অবিচ্ছিন্ন মূল্যায়ন, হ্যাঁ কি না? এর মানে কি, একটা প্রসেসটাকে সারা বছর বা একটা 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 যে বর্ষপঞ্জি ভিত্তিক যে কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়া, এটাকে বলি কন্টিনিউয়াস মূল্যায়ন বা অবিচ্ছিন্ন মূল্যায়ন। একইভাবে যে শেখানোর পদ্ধতি যদি একটা কন্টিনিউ হিসাবে চলতে থাকে, স্টেপ ওয়াইজ বা বিষয় ভিত্তিক বা সিলেবাস ওরিয়েন্টেড, এটাকেই বলি আমরা শিখন সঞ্চালন। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন, এটা কঠিন কোশ্চেন, দেখে নাও। নিচের কোনটি স্কলাস্টিক ডোমেন ফরমেটিভ অ্যাসেসমেন্ট যন্ত্র হিসাবে বিবেচিত হয় না, বা যেটাকে বলতে পারি, ভালো করে একটু বাংলা করি তোমাদের সুবিধার্থে, ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এক্ষুনি বলেছি, ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলতে আমরা কি বুঝি, কেউ ব্যাখ্যা করো আগে, তারপরে আমি আলোচনায় আসছি। মানে স্যার গঠনগত মূল্যায়ন। গঠনগত মূল্যায়ন, তাহলে হ্যাঁ, গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে কোনটি ব্যবহার হচ্ছে না, বলা যাবে? যোগাযোগ দক্ষতা। অপশন ডি। অপশন ডি, একদমই তাই। বাদবাকিরা প্রত্যেকে বলতে পারবে তো বলা উচিত, কিন্তু এটা দেখো এই টাইপের অপশন ডি পারতেই হবে। ঠিক আছে, অপশন ডি। দেখো একটা জিনিস বলে দিই, তোমরা অনেকেই আমাকে আগের ক্লাসেও বলেছিলে যে পরবর্তী ম্যাথ ক্লাস কি নেব। পরবর্তী সপ্তাহে ম্যাথ ক্লাসে আমি কিন্তু এটা আলোচনা করব, মিসলিনিয়াস পার্ট আলোচনা করব। আজকে করার চেষ্টা মানে ভেবেছিলাম, কিন্তু এইটা হয়ে গেলে আর কিন্তু পরীক্ষার আগে পেডাগোগি ক্লাস আমি নিতে পারবো না, আর টাইম পাবো না। তো এরপরে কিন্তু টপিকের ক্লাসগুলি পরপর 4টে ক্লাস নেব, আর 1 মাস বাকি, তাও নেই। প্যাটার্নটা একটু করানোর কি সময় হবে? ওই যে বিবিধের মধ্যে করাবো। ঠিক আছে, ঠিক আছে, ক্যালেন্ডার করাবো, ক্লক করাবো, তার মধ্যে কিছুটা প্যাটার্নের পার্টটা করাবো, যেটা রিজনিং ধরবি পার্ট, আর একটা করাবো যেটা তোমাদের সিলেবাসে দিয়েছে, ডেটা হ্যান্ডলিং। বিভিন্ন প্র্যাকটিস একটা কোশ্চেন আছে দেখবে, বলেছিলাম তোমাদের আগের দিন যে মিন মিডিয়ান বোর্ড, ওইগুলো একটু আলোচনা করে নেবো পরের দিন। ঠিক আছে, চল। মানে মোটামুটি আর পরীক্ষার আগে তোমাদেরকে 4টে ম্যাথ ক্লাস আমরা প্রোভাইড করতে পারবো। আর আজকে তো হয়ে গেল তোমার 18 তারিখ, আশা করবো পরের 10 তারিখই পরীক্ষা হবে। যদি একটু পেছনে যেত তাহলে আরেকটু ভালো করে আমরা রেডি করতে পারতাম। মোটামুটি যে যতটা হচ্ছে দেখো, প্রত্যেকেরই কম বেশি আগের বছরের মতো ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, অসংগঠিত পরিবার থেকে আসা শিশু খুবই অসুবিধার সম্মুখীন হয় কোন ক্ষেত্রে? সুসংগঠিত পাঠে। অপশন এ। হ্যাঁ, একদমই তাই, সুসংগঠিত পাঠে। দেখো এটা কিন্তু একটু মানে জেনে নেওয়ার সেন্সিটিভ একটা ইস্যু, যে যখন কোনো
মানে ডিসিপ্লিন ব্যাকগ্রাউন্ড থেকে কেউ আসে না, তখন কোনো জায়গায় হঠাৎ করে ডিসিপ্লিন ওয়েতে আসতে একটু মানে মানাতে একটু সমস্যা হয়। ওকে, সংগঠিত অসংগঠিত একটা পার্থক্য কিন্তু প্রথম অবস্থা থেকেই যায়, কিন্তু মানুষ বা কোনো শিশু খুব সহজেই মানাতে পারে বলে সেটা মানিয়ে নেয়। দেখো নেক্সট সহজ কোশ্চেন, এটা সহজ কোশ্চেন। অপশন এ হবে। গণিত A। শিখনের জন্য যেটি সহায়ক নয়, দেখে বাকিরা, যেটি সহায়ক নয়, গণিত শিখনের জন্য যেটি সহায়ক নয়, অপশন ডি 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 হবে সহায়িকা পুস্তক। অপশন ডি অপশন ডি। সহায়িকা পুস্তক পুস্তক সহায়িকা পুস্তক ব্যবহার। ঠিক আছে, এটা কিন্তু কোনোভাবেই সহায়ক নয়। অনেকেই করে থাকে বটে, বা আমরাও স্কুল জীবনে দেখতাম, কিন্তু এটা কিন্তু প্রপার একটা ওয়ে নয়। চল পরে কোশ্চেন দেখে নাও। গণিত শিখনের ক্ষেত্রে নিচের যে বক্তব্যটিকে আপনি সঠিক বলে মনে করেন তা হলো, অপশন দেখে অ্যান্সার করো, তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়। দেখো খুব মানে কঠিন, লাইনগুলো কঠিন, ওই জন্য বলছি তাড়াহুড়ো করো না, লাইনগুলো কঠিন কিন্তু। আচ্ছা এক একটা লাইন দেখি। আচ্ছা অ্যান্সার কি, অ্যান্সার একটু বলি। স্যার অপশন ডি। অপশন ডি বলছো, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, অপশন ডি। অপশন ডি বলছো, আচ্ছা আচ্ছা, আর বাদ বাকি প্রত্যেকে ডি মনে হচ্ছে, প্রত্যেকে ডি মনে হচ্ছে। অপশন সি নিয়ে কার কি অভিমত দেখি, অপশন সি নিয়ে কার কি অভিমত? অপশন সি হতে পারে। না না, হ্যাঁ স্যার অপশন সি। দেখো দেখো, আমি হঠাৎ করে অপশন সি জিজ্ঞেস করলাম বলে ওটা অ্যান্সার তা কিন্তু নয়, দাঁড়াও আগে ওই লাইনটা পড়ো। শিক্ষণ হলো শিখনের পূর্ব পূর্ব শর্ত। শর্ত, মানে কি এটা সরল ভাষায় বলো। এখানে দুটো ওয়ার্ড আমরা পাচ্ছি, বারবার এই কথাটা কিন্তু আলোচনা করি, শিক্ষণ আর শিখন, কোনটার মানে অর্থ কোনটা? শিখন মানে কি? একটা আর হচ্ছে শিক্ষণ মানে টিচিং আর learning। শিখন মানে লার্নিং। তাহলে কে কোনটা করে? শিক্ষণটা শিক্ষক আর শিখনটা হচ্ছে যে ছাত্র আর বা স্টুডেন্ট। শিক্ষার্থী বা ছাত্রছাত্রী, কি না? এবার দেখো, যে ধরো আমি তোমাদের বা যে কোনো আমাদের সাবজেক্টে যারাই যাই পড়াচ্ছে, বা যে কোনো ইনস্টিটিউটে বলো, যে কোনো স্কুলে কলেজে বলো, যখন কোনো কিছু পড়ানো হচ্ছে বা যখন শিখন পদ্ধতিটা চলছে, তার আগে সেই ব্যক্তিকে বা সেই শিক্ষককে বা শিক্ষিকাকে আগের টপিকটা বা বিষয়টা বা যে জিনিসটা সম্বন্ধে আলোচনা হচ্ছে সেটা তো শেখার প্রয়োজন, কি না? তাহলে শিখনের পূর্ব শর্ত শিক্ষণ হবে না শিক্ষণের পূর্ব শর্ত শিখন, কোনটা আগে কোনটা প্রয়োজন? আগে কোনটা? আগে শিখন আগে না আগে শিখন হবে আগে স্যার, শিক্ষণের পূর্ব আগে শর্ত শিখন স্যার। শিখন। তাহলে এইটা আগে হচ্ছে শিখন হবে। এইটা এইটা শিক্ষণ তাহলে ফার্স্ট স্টেপ, এটা তাহলে সেকেন্ড স্টেপ বা লাস্ট স্টেপ বলতে পারি, কি না? আগে শিখতে হবে, শিখে নিজের দক্ষ হলে তখনই মানে শিক্ষণের ব্যাপারটা আসে। এটা তাহলে এটা অপশন এ হবে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি আগে 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 এটা বলো, অপশন সিটা পরে লাইনটা বোঝো, যে এটা ঠিক লাইনটা আছে না ভুল লাইনটা আছে, এটা ঠিক না ভুল? ঠিক বল। আছে এটা স্যার। ভুল, সিটা। দেখো সিটা ঠিক না ভুল প্রত্যেকে এগ্রি করো আগে, তারপর আমি আলোচনা যাচ্ছি। স্যার ভুল। ভুল না সেটা ঠিক স্যার আছে। ঠিক স্যার তো ভুল স্যার। আছে, ভুল আছে স্যার শিখন ভুল হ্যাঁ আছে তো। ভুল আছে। দেখো দেখো এবারে কোশ্চেনটা কি চেয়েছে, তো কনফিউজ হয়ে যেও না, নিচের কোনটি সঠিক বলে মনে হয়, তাহলে আমাকে ঠিকটা জানতে হবে, কি না? তাহলে ভুল অপশন, তিনটে অপশন ভুল থাকবে। অপশন সি তে কি বলেছে, শিখন হলো শিখনের পূর্ব শর্ত, এটা ঠিক না ভুল? এটা ভুল, কি না? অপশন এ তে যাও, সুশিখনের জন্য শিক্ষণ দরকার, ঠিক না ভুল? এটা ঠিক স্যার। এটা ঠিক স্যার। ভালো করে দেখো, ভালো করে শেখার জন্য ভালো করে শেখানো প্রয়োজন, ঠিক না ভুল? না এটা ভুল ভুল। তোমরা নিজেরাই তোমরা তোমরা নিজেরাই কিন্তু আড়াআড়ি ভাবে ভেঙে যাচ্ছ, এটা ঠিক না ভুল? এটা ভুল। এটা কিন্তু ভুল। ভুল। এটা ভুল। এবার চলে অপশন ডি, অনেকে একটা প্রথমে অপশন ডি অ্যান্সার বললো, শিক্ষণ ছাত্রছাত্রীদের প্রথম পদক্ষেপকে ডিটা বাধা হবে করে। না, দাঁড়াও এটা তো দাঁড়াও, বাধা দান আছে। বাধা দানটা কি হতে পারে? না স্যার হবে না। দেখো বাধা দানটা হয়, বাধা দানটা কিসের ক্ষেত্রে বলতো? বাধা দানটা হচ্ছে একটা তোমাদের ডিএলএড এর চ্যাপ্টার রয়েছে, আমি কিন্তু বইটা উল্টা মানে নিয়ে এসে দেখছিলাম, তো সেখানে আমি দেখলাম একটা চ্যাপ্টার রয়েছে শিক্ষার্থীর সমস্যা। সেখানে একটা সমস্যা রয়েছে মনস্তাত্ত্বিক সমস্যা, অর্থাৎ আমরা নিজেরাও ফিল করেছি, প্রত্যেকেই এক সময় ছাত্র ছিলাম, প্রত্যেকে এটা বুঝবে যে আমরা
কখনোই কিন্তু নিজে থেকে পড়তে বসতাম না, হ্যাঁ কি না? নয় কোনো একটা প্রেসারে, নয় সামনে পরীক্ষা, নিজে থেকে ভালোবেসে পড়ছি, ওটা কিন্তু ওই মানে প্রাথমিক অবস্থায় এটা কি সবার ক্ষেত্রে স্বাভাবিক হবে? একদমই নয়। বাই প্রেসার, একটা ভয় দেখানো, একটা লোভ দেখানো, এটা পড়লে এই দেবো সেই দেবো, এরকম ভাবেই কিন্তু ছাত্রছাত্রীদের একটা পড়ার দিকে নিয়ে যাওয়া হয়। পড়তে ভালোবাসি বলে পড়ছে, এটা কিন্তু সেই মনস্তাত্ত্বিক সুদৃঢ়তা ওই অবস্থায় বা ওই বয়সে তৈরি হয় না। তাই ছাত্রছাত্রী বা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিতে কোনো মানে শিক্ষা বলো পড়াশোনাটা তাদের নিজস্ব পদক্ষেপকে বাধা, এটা ঠিক। এটা কার দিক থেকে ঠিক? এটা ওই শিশু বা ছাত্রছাত্রী তাদের মনস্তাত্ত্বিক দিক থেকে ঠিক। কথাটা বুঝতে পারলে? মানে আমি একটা একটা বিকালবেলা আমি খেলতে চাই, ওই টাইমে আমি কোনো কিছু একটা পরীক্ষা আছে বলে পড়তে বসছি, এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক বাধা, হ্যাঁ কি না? কার দিক থেকে? এটা একটা শিশু বা শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক দিক থেকে বাঁধা। ওকে? কিন্তু নরমাল ক্ষেত্রে যদি শিখন বা টিচিং বলা হয়, এটা কি বাধাদান করতে পারে? এটা কিন্তু বাধাদান করে না। তাই এটাও কি এইটাও ভুল। তাহলে ঠিক কোনটা? অপশন বি। কেন? এই লাইনটা কেউ একটু ব্যাখ্যা করো আমাকে, যে কেন ঠিক এটা? কেন ঠিক এটা? ত্বরান্বিত কথার অর্থ কি? কে বলবে? ত্বরান্বিত কথার অর্থ ভালোভাবে, হ্যাঁ কি না? খুব খুব তাড়াতাড়ি, বা যেটা একটা নরমাল হচ্ছে সেটা তাড়াতাড়ি। মানে একটা শিশু, ধরো তোমরা নিজের একটা বই তোমাদের দিলাম, তোমরা বই পড়ে হয়তো কোনো শিশুর ক্ষেত্রে বাদ দাও, নরমাল ক্ষেত্রে ভাবো, একটা বই পড়ে কোনো কিছু বুঝলে, সঙ্গে যদি আমি অ্যাজ এ গাইডেন্স বা একটা যদি কোনো প্রপার কোনো আমাদের ইনস্টিটিউট বলো, বাকি স্যাররা বলো, একটা যদি কোনো টপিক ওয়াইজ তোমাদেরকে বলে, সেই বিষয়টা তোমাদের বুঝতে কিছুটা তো কম সময় লাগবে। তাহলে কোনো যখন সময় বাঁচাচ্ছি, সেটাকেই বলতে পারি তোমার শিক্ষণটাকে ত্বরান্বিত হচ্ছে, নাকি না? তাই গণিতের ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কথাটা সত্য, যে কোনো মানে টিচিংটাই কি করে, লার্নিংটাকে অনেক বেশি মোটিভেট করে। ওকে, বোঝা গেছে? তাই দেখো, তাড়াহুড়ো করে অ্যান্সার করবে না, বুঝলে কিন্তু করতে পারবে। আর কিছু কোশ্চেনে না নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি ভুল নয়, এই কোশ্চেন গুলোর টার্ম গুলো খুব বুঝে নেবে। বোঝা গেল কি বললাম? বলো আমাকে, ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ কি না? স্যার ক্লিয়ার হয়েছে। চল চল চল, পরের কোশ্চেন দেখে নাও। দেখো কি বলেছে। একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনার প্রথম কাজটি কি হবে? তাড়াহুড়ো করে অ্যান্সার দেবে না কেউ, তাড়াহুড়ো করে অ্যান্সার দেবে না। অপশন সি, ছাত্রছাত্রীদের গণিত বিষয়ে পাঠদান করা। অপশন এ। অপশন অপশন এ। দেখো, ভেরি গুড, অপশন এ। বলে না তাড়াতাড়ি করে অ্যান্সার দেবে না। গণিত পাঠদান করা, মিলাম পড়লাম বেরিয়ে গেলাম, এটা কি একটা শিক্ষক হিসাবে প্রথম কাজ হবে? ছাত্রদের বোঝা যে কোন টপিকটায় বা কোন ব্যাপারটায় কিরকম ভাবে পড়ালে তাদের আরো বেশি বোধগম্য মনে হবে, হ্যাঁ। এটা কিন্তু আমাদের অ্যাজ এ টিচার, এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে। এটা হচ্ছে আমি একটা এতে ইউটিউবে একটা সেমিনার দেখছিলাম, যে বিএড এর একটা সেমিনার। সেখানে বিভিন্ন বিএড ডিএলএড দিয়ে যে মত পার্থক্য, যে গন্ডগোল হয়েছে, সেখানে নিয়ে কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ আলোচনা করছে। একটা কথায় তখন এই পেডাগোগি টপিকটা এলো, যে পেডাগোগি এতটা কি 50% পেডাগোগি কোশ্চেন রাখা উচিত? তখন তিনি বললেন, উনি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বেঙ্গলি ডিপার্টমেন্টের মানুষ, উনি একটা কথা বললেন, যে পেডাগোগির কোশ্চেন যদি ভালো করে দেখা যায় না, যতই গণিত শিক্ষক হিসাবে, যতই ইংরেজি শিক্ষক হিসাবে, যতই পরিবেশবিদ্যা শিক্ষক হিসাবে কথা বলা হোক না কেন, বেশিরভাগ শিক্ষকের প্রাথমিক স্তরে সাইকোলজিক্যাল ব্যাপারটা কিন্তু একই থাকে। এখন একটা জিনিস বলতো, এই কোশ্চেনটা যদি এই গণিতের বদলে ইংরেজি বলা হতো, তখনও কি কোশ্চেনের অ্যান্সারটা পাল্টে যেত? বলো হ্যাঁ, আমাকে। তো কি হতো? না না একই থাকতো। এইটাই কিন্তু ব্যাপার, বলো মানে বোঝার ব্যাপার, এটা কিন্তু খেয়াল রেখো। আছে, চল নেক্সট কোশ্চেন। দেখো, আদর্শ গণিত শিক্ষক বা শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজটি হলো, দেখো তাড়াহুড়ো নয়, প্রথমে তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়, বারবার বলছি তাড়াহুড়ো একদম নয়। দেখে বলো কি হবে? গুরুত্বপূর্ণ স্যার মানে অপশন এ। অপশন এ। অপশন এ। বাকিরা 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 অপশন এ। অপশানে অপশন অপশানে দেখো, যেটা উদ্দেশ্য, উদ্দেশ্য। এবার যদি বলা হয় উদ্দেশ্যটা কি, কে বলবে?
উদ্দেশ্যটা কি? স্যার অপশন বি। না অ্যান্সার বলে দিয়েছি। অপশন বি নয়, অপশন এই না 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 সেটা না, মানে উদ্দেশ্য হচ্ছে যে বিষয় বা সমস্যাগুলি সমাধান করা, তাই বললাম। না 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 হ্যাঁ স্যার, আমাদের বাস্তব জীবনে আমরা কিভাবে কাজে লাগাবো সেটাই উদ্দেশ্য আমি গণিতটাকে। বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করব? দ্বিতীয় কোশ্চেনটা এখন আলোচনা করি, তখন কিন্তু আমি উদ্দেশ্য নিয়ে বলেছিলাম। গণিত শিক্ষণের উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে শিক্ষার্থীদের কি হয়, চিন্তনের বিকাশ। হ্যাঁ কি না? এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। সমস্যা সমাধান এইগুলো কিন্তু ব্যাপার নয়, চিন্তা শক্তির বিকাশটাই হচ্ছে গণিত শিক্ষণের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, বারবার বলছি, এই লাইনটা কিন্তু আমি আগেও আলোচনা করেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন গুলো প্রচুর আছে। কি বলেছে দেখো, বর্ণালী ভালো নাচতে পারে, গানও গায়, কিন্তু অঙ্কে বড্ড কাঁচা। গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি বর্ণালীকে কিভাবে চালনা করবেন? অপশন পড়ে অ্যান্সার দেবে, তাড়াহুড়ো নয়। ডি। স্যার অপশন ডি। অপশন ডি। অপশন ডি স্যার, অপশন ডি। দেখো অপশন ডি স্যার। এখানে প্রথমে একটা বর্ণালীর সম্পর্কে ডিটেলস বলা আছে, অপশন ডি। দিয়ে তোমাকে একজন টিচারের জায়গায় বসে ভাবতে হবে যে উনি থাকলে, মানে তুমি থাকলে ওইখানে কি করতে। এখানে একদমই তাই, একদমই কারেক্ট। কি হবে এখানে? কিন্তু অ্যান্সার হবে অপশন ডি। যে বর্ণালীকে বলবেন, সেও গণিত ভালো করতে পারবে এবং গণিতের ধারণাগুলি তাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। বোঝা গেল? চল পরে কোশ্চেন। দেখো, আপনার মতে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য নিচের কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ? কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ? অপশন সি স্যার, সঠিক ব্যক্তিত্ব। অপশন সি স্যার। অপশন সি, সঠিক ব্যক্তিত্ব। হ্যাঁ কি না? দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট। যে কোনো মানুষের ব্যক্তিত্ব জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই দেখো, এখন আমরা এই জেনারেশনের প্রত্যেকেই তো একটা জিনিস আমরা ভুলে যাই, এটা সোশ্যাল মিডিয়ার চক্করে বা সোশ্যাল মিডিয়ার কারণেই ব্যাপারটা আমাদের সঙ্গে বেশি ভাবে জড়িয়ে যাচ্ছে। সেটা কি জানো? এটা হয়তো আজকের প্রাথমিক টপিকের সঙ্গে সম্পর্কিত নয়। আমরা না দুটো কথার মধ্যে না একটু গুলিয়ে ফেলি, কি বলতো? সেটা হচ্ছে পার্সোনালিটি, যেটাকে ব্যক্তিত্ব বলি, আর তার সঙ্গে অ্যাটিটিউড। এই দুটো কথার মধ্যে কিন্তু আমরা মানে একটা পরস্পর সম্পর্ক তৈরি করতে পারি না বলেই আমরা নিজের ব্যক্তিত্বটাকে নষ্ট করে ফেলি অ্যাটিটিউডের দোহাই দিয়ে। এটা নিয়ে পরে কখনো সময় হলে ডিসকাস করব। তবে অ্যাটিটিউড আর পার্সোনালিটি বা ব্যক্তি দুটো কিন্তু ডিফারেন্ট, খেয়াল রেখো। ওকে, চল পরে কোশ্চেন দেখে নাও। গণিতের ক্লাসে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? এ। দেখো অপশন এ স্যার। ভালো করে পড়া উচিত। অপশন এ। অপশন এ। অপশন এ। দেখো কোনোভাবে ভৎসনা বলো বা কোনোভাবে হচ্ছে খারাপ আচরণ বলো, এটা কিন্তু সলিউশন নয়। অপশন এ অ্যান্সার, যেখানে ছাত্রছাত্রীদের চোখে চোখ রেখে বিষয়টি কথা বলবেন। এতে কি হবে? ছাত্রছাত্রীরা আরো চোখে চোখ রাখার একটা পজিটিভ দিক কি, মনোযোগ একটা আকর্ষিত হয়। ঠিক আছে, অন্যদিকে সে তখন অন্য কাজ করতে পারবে না। চলো, আপনি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা, চতুর্থ শ্রেণীতে একটি অবসর ক্লাস পেলে আপনি কি করবেন? এটা অনেক সময় হয়, অবসর ক্লাসের কনসেপ্ট প্রত্যেকেই মোটামুটি ক্লিয়ার। ওই সময় আপনি কি করবেন? ওই সময় আপনি কি করবেন? অপশন ডি। স্যার অপশন ডি। বুঝলাম না, শুনতে পেলাম না, Option বলো D। বলো ভালো করে বলো। অপশন ডি। কাজ দেবেন। কোনো কাজ দেবেন। অপশন হ্যাঁ, ডি। এখানে তাই। চলো, এখানে হচ্ছে কোনো কাজ দেবেন। আচ্ছা, প্রত্যেকগুলো মিউট করো, অন্য আওয়াজ আসছে। ছাত্রছাত্রীদের কোনো কাজ দেবেন, একদমই। এবার কোনো কাজটা বিষয় ভিত্তিক হবে বা কোনো ব্যাপার হবে, সেটা আলাদা ব্যাপার। কোনো কাজে এঙ্গেজ রাখবেন। ওকে, চলো। কোনো ক্লাসে ছাত্রছাত্রীরা গণিত পাঠ বুঝতে না পারলে একজন শিক্ষিকা হিসাবে আপনার করণীয় কর্তব্য কি? দেখো, অপশন ডি। অপশন ডি স্যার। করণীয় অপশন কর্তব্য ডি। কি? অপশন ডি। অপশন ডি। স্যার অপশন ডি। একদম অপশন ডি। বিভিন্ন উদাহরণের সাহায্যে বিষয়টিকে ছাত্রদের উপযোগী করে বলবেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। চলো নেক্সট। দেখো এইগুলো কিন্তু আস্তে আস্তে কঠিন টপিকের দিকে যাচ্ছে। একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি কোন আচরণটি ক্লাসে অবলম্বন করবেন? দেখো, গণতান্ত্রিক। গণতান্ত্রিক। অপশন ডি। অপশন ডি। অপশন ডি।
কি হবে বলো? বুঝতে পারলাম না, আর শুনতে পাচ্ছি না, ক্লিয়ার হলো। গণতান্ত্রিক। ডি অপশন ডি। ঠিক আছে, ডি। নেক্সট নোট ডাউন করে নাও। গণিত ক্লাসে কোনো ছাত্রছাত্রী অঙ্ক বা গতানুগতিক নিয়মে না করে বিকল্পভাবে সমাধান করে, তাহলে আপনি কি করবেন? ভালো কোশ্চেন। স্যার ডি অপশন। উৎসাহিত করবেন। অপশন এ তাকে উৎসাহিত করবেন। ডি স্যার দেখো 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 অপশন গুলো পড়ে ভেবে দেখো কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত। খুব ভালো কোশ্চেন কিন্তু। এখানেও দেখো তাকে উৎসাহিত করবেন, কখনোই অন্য পদ্ধতি অবলম্বন করেছে বলে তাকে ভৎসনা বা অন্য কোনো পদ্ধতি নয়, তাকে কিন্তু উৎসাহিতই করবেন। ওকে, চল পরে কোশ্চেন দেখে নাও, ভালো কোশ্চেন আছে। গণিত বিষয়ে শিক্ষার্থীর কৌতূহলের সঙ্গে যে বিষয়টি সংযুক্ত নয় বলেছে, খেয়াল রাখো কোনটা একদমই সম্পর্কিত নয়। অপশন ডি। অপশন ডি। অপশন ডি। দেখো অপশন ডি। একাকিত্বটা কিন্তু এই শিক্ষণের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ টার্ম নয়। চলো, ছাত্রছাত্রীরা ক্লাসে সেই গণিত শিক্ষককে খুবই শ্রদ্ধা করে যিনি, বলো কি হবে? সি। অপশন সি অপশন সি। একদম একদম অপশন সি, ভালোভাবে বুঝিয়ে দেন। চলো নেক্সট। শিক্ষার্থীর গণিত বিষয়ে ধারণা প্রাথমিকভাবে নিচে যেটির সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো, ভালো করে দেখো, কোনো তাড়াহুড়ো নয়। অপশন এ সামাজিক বিকাশ। সামাজিক বিকাশ। বি। দেখো গণিত ধারণার বিকাশ, বি স্যার বৌদ্ধিক ধারণার- বিকাশ। একদমই তাই, ভেরি Sir, গুড, B. পারফেক্ট। বৌদ্ধিক বিকাশ, সামাজিক বিকাশ নয় কিন্তু, প্রাথমিকভাবে কিন্তু বৌদ্ধিক বিকাশ। তারপরে সে নিজের সমাজ জীবনে এটা কিভাবে কাজে লাগাবে সেটা কিন্তু মানে এটা তাদের নিজস্ব ব্যাপার। প্রাথমিকভাবে কিন্তু বৌদ্ধিক বিকাশের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, চল নেক্সট। গণিত ক্লাসে ব্যবহৃত ব্ল্যাকবোর্ড এবং গ্রাফবোর্ড হলো এক প্রকার, করিয়েছি আমি ক্লাসে। স্যার অপশন বি। অপশন বি আরেকবার বল, আমি শুনতে পেলাম না, অনেকে বলছিল তো। এবিসিডি অপশন বি। ওকে ওকে, বাদ বাকি আর কারোর, এটাও কিন্তু দর্শন নির্ভর। ঠিক আছে, দর্শন নির্ভর। ওকে, চলো। বিদ্যালয়ে সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থা করা হয় ড্যাশের পর, দেখি কে বলতে পারে। অপশন এ একক অভিজ্ঞতা গ্রহণের পর। অপশন এ স্যার। দেখো, অভিজ্ঞা বা মূল্যায়নটা কখন হবে? বার্ষিক পরীক্ষা না একক অভিজ্ঞা? কখন সংশোধনমূলকের ব্যবস্থা করা হয়? ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন। একক অভিজ্ঞতা। একক অভিজ্ঞা কখনো বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর কি এটা সংশোধন করার পসিবিলিটি বা সম্ভাবনা থাকে? থাকে না তো, তাহলে কি হবে? একক অভিজ্ঞা গ্রহণের পর। ওকে, চল নেক্সট কোশ্চেন। গণিত পাঠদানে মূল্যায়নের পর বলতে সার্বিক মূল্যায়ন বলতে ওভারঅল আমি একটা ওভারঅল একটা মূল্যায়ন করলাম। ওভারঅল মূল্যায়ন মানে এটা কিন্তু ওভারঅল মূল্যায়নটা বছরের লাস্টে হয়, তখন সংশোধনের জায়গা কিন্তু থাকে না, খেয়াল রেখো। ঠিক আছে, চল নেক্সট দেখে নাও। চার্ট হলো এক প্রকার। অপশন সি। অপশন সি দর্শন ভিত্তিক। অপশন সি। শুধু দর্শন, শ্রবণে কোনো ভূমিকা আছে? চার্টে শ্রবণে কোনো ভূমিকা আছে? না, নেই। নেই, তাহলে কি হবে? না স্যার। দর্শন ভিত্তিক। দেখো এই উপকরণ দিয়ে কিন্তু কোশ্চেন আসে। নেক্সট প্রশ্ন দেখে নাও, যে একজন আদর্শ গণিত শিক্ষকের কাজ হবে, অপশন এ। অপশন এ। ভেরি গুড, পারফেক্ট। স্যার। মুখোমুখি শিক্ষাদান এবং সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হচ্ছে। চল পরে কোশ্চেন দেখে নাও। গণিত বিষয় সামূহিক মূল্যায়ন বলতে কি বুঝি? গণিত বিষয় সামূহিক মূল্যায়ন বলতে আমরা কি বুঝি? সামূহিক মানেটা ঠিক। সামূহিক মানে কি, এটাকে কি বলতে পারি, যে দাঁড়াও, এটা সামূহিক মূল্যায়ন বলতে কি, যে একটা এমন বিশেষ মূল্যায়ন যেটা টিচার বা যে শেখাচ্ছে বা যেটা হচ্ছে যে মানে শিক্ষক বা শিক্ষিকা সে নিজের পদ্ধতির মাধ্যমেই বুঝে নেবে। ওকে, তাহলে এটা কি হবে? কি মনে হয়? মানে পড়ানোর মাধ্যমেই
অপশন বি। অপশন সি অপশন বি। অপশন 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 বি। বি অপশন বি স্যার ওই স্যার ক্লিয়ার পদ্ধতিটা হলো না ব্যাপারটা। মানে কি, ধরো আমি তোমাকে পড়াচ্ছি, তো ডিসকাস করছি, এখানে ক্লাসে 20 জন আছো, 20 জনের মধ্যে ধরো গত জ্যামিতি ক্লাসটার কথা ভাবো, অনেকেরই কনসেপ্ট কেমন, অনেকেরই কনসেপ্ট বিভিন্ন রকম আছে। ওই ক্লাসটা নেওয়ার পরে আমি তো একটা ধারণায় উপনীত হয়েছিলাম, আমি তো একটা তোমাদের মূল্যায়ন করার জায়গায় এসেছিলাম যে হ্যাঁ মোটামুটি অনেকেই ভালো, অনেকের ক্ষেত্রে স্যার ফর্মুলা আপনার মনে নেই। কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আপনি সবাইকে মিউট করতে বলুন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। দেখো দেখো সাময়িক মূল্যায়ন বলতে কি, ধরো গত জ্যামিতি ক্লাসের কথা ভাবো, তোমাদেরকে আমি এমসিকিউ করালাম, অনেকে বিভিন্ন অ্যান্সার দিচ্ছিল, অনেকে অ্যান্সার দিতে পারছিল না, অনেকের ফর্মুলা জানা ছিল, অনেকের ফর্মুলা অজানা ছিল। তাহলে একটা 1 ঘন্টা ক্লাসে নেওয়ার পরে এটা সাধারণত একটু প্রপার মূল্যায়নটা হয় না, কিন্তু একটা ক্লাস নেওয়ার পরে, একটা ক্লাস যখন আমরা মোটামুটি নিই অ্যাজ এ টিচার, তখন ক্লাস নেওয়ার শেষে ক্লাসের স্টুডেন্টদের কেমন মানে শিক্ষা কতটা আছে বা নলেজ কতটা আছে একটা আইডিয়া পাওয়া যায় কিনা, তার মধ্যে কোনো স্টুডেন্ট একটু বেশি নলেজেবল, কোনো স্টুডেন্ট দুর্বল, এটার একটা আইডিয়া পাওয়া যায়। তাহলে পড়াতে পড়াতে বা শিক্ষণের মাধ্যমে যে আইডিয়াটা পাচ্ছি বা যে মূল্যায়নটা করে ফেলছি, এটাকে সাময়িক মূল্যায়ন বলে। কথাটা ক্লিয়ার হলো? রেসপন্স করো। বোঝা গেছে? স্যার বলছি যে শিক্ষণের জন্য মূল্যায়ন, এটা মানে কি বলতে না, চাইছেন? শিক্ষণের জন্য মূল্যায়ন ব্যাপারটা কি, শিক্ষণের বলতে কি আমি পড়ানোর জন্য আমি জানবো সেটা নয়, ভালো করে শোনো। শিক্ষণের জন্য মূল্যায়নটাকে এটাকে অনেকটা বলতে পারি সংশোধনমূলক, অর্থাৎ আগে আমার রিপোর্ট কার্ড প্রয়োজন, ওকে, খাতা প্রয়োজন, যে খাতায় স্টুডেন্টরা ভুল করেছে, তারপরে কিরকম ভাবে আমি পড়াবো বা কিরকম আমার পড়ানো প্রয়োজন সেটা জানবো আমি তখন, সেটা হচ্ছে শিক্ষণের জন্য মূল্যায়ন। ওকে, যে মূল্যায়নটা আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করছি, কিন্তু মূল্যায়নটা এতটাই মানে একাগ্রতার সঙ্গে করতে হবে যে মানে যেটা ক্লাস চলাকালীনই আমাকে বুঝে নেওয়া প্রয়োজন। কথাটা বোঝা গেল? এটা দেখবে সম্ভব যারা টিউশন পড়াও, বা ধরো একটা স্টুডেন্টকে পড়াতে গেছো, নতুন একটা ছেলেকে তুমি পড়াচ্ছ, বাচ্চা ছেলেকে ঘরে পড়াতে গেছো, ক্লাস পড়ে তুমি তাকে 2 ঘন্টা ক্লাস নিয়ে তাকে গার্জেনকে বলতে পারবে তো যে আপনার স্টুডেন্ট এতটা মোটামুটি জানে, আপনার স্টুডেন্টের বুদ্ধি আছে, হ্যাঁ কি না, আপনার স্টুডেন্ট একটু দুর্বল আছে, এটা এটা বলা যায় কিনা? যারা টিউশন হ্যাঁ পড়াও তারা স্যার। বলো তো। তাহলে এটা কি করে জানছো তুমি একদিন পড়িয়ে? মানে তুমি পড়িয়ে বুঝতে পারছো, হ্যাঁ কি না? তাহলে ওই পদ্ধতির মাধ্যমে মূল্যায়নটা হচ্ছে, এটাকে বলা হয় সাময়িক মূল্যায়ন। তবে এর অ্যাকুরেসি কম। তোমাকে একটা কোশ্চেন লিখতে দিলাম, তুমি লিখতে পারলে কিনা এই যতটা অ্যাকুরেসি পাওয়া যায়, আমি পড়িয়ে তোমাকে যে জানার চেষ্টা করি, এটার অ্যাকুরেসি লেভেল বা তোমাকে বোঝার ব্যাপারটা বা তোমার মূল্যায়নটা প্রপার হবে না। কথাটা বুঝতে পারলে? কারণ তার অনেক কিছু কারণ আছে। যে একটা স্টুডেন্ট যদি ইন্ট্রোভার্ট হয়, সে যদি কথা কম বলে, আমি তার প্রপার মূল্যায়ন করতেই পারবো না এই পদ্ধতিতে। কথাটা বোঝা গেল? যাচ্ছে বোঝা? হ্যাঁ স্যার। মানে ক্লিয়ার হলো? দেখো এইগুলো হ্যাঁ কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট টপিক গুলো। নেক্সট দেখে নাও, গণিতে সংশোধনমূলক শিক্ষণের প্রধান উদ্দেশ্য হলো অপশন ডি। অপশন ডি। অপশন ডি। অপশন ডি। দেখো কেন অপশন ডি কেন? সংশোধনমূলক শিক্ষাটা সকলের জন্য নয়, কিন্তু যে ক্লাসে 100-র মধ্যে 90 পেয়েছে তাদের জন্য কিন্তু এই রেমেডিয়াল টিচিং এর প্রয়োজন হয় না বা সংশোধনমূলক শিক্ষার প্রয়োজন হয় না। হয় কাদের? যারা 40, 30, 32 পেয়েছে, তাদের কি সমস্যা, তাহলে তারাই পিছিয়ে পড়েছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? চলো পরে কোশ্চেন। কাদের জন্য? কাদের জন্য এক্ষুনি আলোচনা হলো, জলদি বলে দাও। অপশন এ। কি বলা তুমি? দেখো অপশন বি হবে না, অপশন বি হবে না, না। হবে কি? না। অ্যাবাভ এভারেজ হবে? হবে না। না। অপশন এ অ্যানসার। অনেকেই কিন্তু একটা জিনিস মনে করো,
নিজেদের মধ্যে আলোচনা করো, বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারও করে। যখনই কোনো অপশানে থাকবে উভয়, যখন কোনো অপশানে থাকবে সবগুলি, সেগুলি টেটের ক্ষেত্রে অ্যান্সার হয়, এগুলো কিন্তু করো না, এগুলো কিন্তু নেগেটিভ একটা শেখানোর ব্যাপার, এগুলো উচিত নয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নাও। সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে মানে টিচারের রেসপেক্টে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার কি প্রয়োজন? কি প্রয়োজন? স্যার অপশন বি। অপশন বি অপশন বি। একদমই তাই, সাইকোলজিক্যাল নলেজের প্রয়োজন খুব Option B. গুরুত্বপূর্ণ। যে একটা অপশন বি বি বি, যেখানে হ্যাঁ মনস্তত্ত্ব জ্ঞানের প্রয়োজন। ভালো করে শোনো, না হলে একটা স্টুডেন্ট কেন ভুল করছে, তার অসুবিধা কি, সেই জায়গায় না বুঝলে কিন্তু রেমেডিয়াল টিচিং পসিবল হয় না। আমাকে ধরো তোমাদের 20 জনের ক্লাস নিচ্ছি, তো এই টপিকটা বাদ দাও, কোনো একটা পরের দিন একটা টপিক ক্যালেন্ডার ধরো বোঝালাম, 3 জন বুঝতে পারো না, আমাকে ফোন করলে। কেন বুঝতে পারো না? আমি যদি না বুঝি মানে না বুঝতে পারি, আমি তোমাদের আর শেখাতেই পারবো না, আমি আবার সেম ভাবেই বলে যাবো, তোমরা সেম ভাবেই বুঝতে পারবে না। কথা বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। সংশোধনমূলক শিক্ষণের সময়কাল কতটা? খুব ভালো প্রশ্ন, দারুণ, একদম থিওরিটিক্যাল প্রশ্ন। কে বলতে পারবে? স্যার অপশন এ। অপশন এ। অপশন এ। বাকিরা অপশন এ। সি। অপশন এ। স্যার অপশন এ। প্রত্যেক অভিজ্ঞতার পর সপ্তাহে প্রতিদিন। দেখো এটা কিন্তু না, অপশন সি। ভেরি গুড, অপশন সি। দেখো তাড়াহুড়ো করে অ্যান্সার নয়, তোমরা একটা জিনিসের ধারণা হয়তো জন্মে যেতে পারে যে সংশোধনমূলক শিক্ষা মানে অভিজ্ঞতা, ও প্রথম অভিজ্ঞতা দ্বিতীয় অভিজ্ঞতা না, অভিজ্ঞতার ব্যাপারটা নয়, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত একটা নির্দিষ্ট দিনে, ওকে, যেটাকে বিভিন্ন ইনস্টিটিউট বা আমাদের ইনস্টিটিউটে করতাম, যেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন। এইভাবে কিন্তু রাখা উচিত। এটা কিন্তু সব দিন দিয়ে পসিবল হয় না, এটা নির্দিষ্ট দিন দিয়ে, যাতে ওই টাইমে শুধুমাত্র কারোর যেগুলো প্রবলেম সেইগুলো ডিসকাস হবে। প্রতিদিন সবগুলো ডিসকাস পসিবল নয় কিন্তু, কি না? চল, গণিত বইয়ের পাঠ্যসূচি হওয়া উচিত। করেছিলাম আগে একবার করেছিলাম। অপশন সি, যৌক্তিক ক্রম অনুসারে। বাকিরা বলো, যাবে অপশন বি না, অপশন সি, অপশন এ। যৌক্তিক ক্রম অনুসারে। আগে শোনো, আগে তোমাকে অনুপাত সমানুপাত না জানলে তুমি অংশেরই কারবার করতে পারবে? আগে বলো, বোঝা গেল? তাহলে আগে অনুপাত সমানুপাত জানার আগে সরলীকরণ করা পসিবল। তাহলে সরলীকরণ, ভগ্নাংশ, অনুপাত সমানুপাত, পার্টনারশিপ, একটা পরপর ক্রম থাকে। তো তোমাকে প্রথম চ্যাপ্টারে যদি পার্টনারশিপ খুলে বসে যাই, সেখানে অনুপাতের কনসেপ্ট তুমি জানো না, তুমি করতে পারবে? তাহলে সমস্যার ক্রমটা কিসে থাকে? সমস্যার ক্রম থাকে প্র্যাকটিস সেট বা অনুশীলনীতে। যে কোনো বইয়ের অনুশীলনীতে লক্ষ্য করে দেখবে, সেখানে প্রথমে ইজি লেভেল, মডারেট লেভেল, টাফ লেভেল অনুযায়ী থাকে। আমাদের একটা ছোটবেলার ধারণাই ছিল যে একটা বইয়ের 20টা অঙ্ক থাকলে তার 16 থেকে 20 নম্বর কোশ্চেনটা কঠিন হবে, হ্যাঁ কি না? তাকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন বলতাম। প্রথম দিকের গুলো উইদাউট স্যারের হেল্প আমরা করে ফেলতাম, মনে আছে কি না? তাহলে সমস্যার ক্রম থাকে কিসে? সমস্যার ক্রম অনুযায়ী অনুশীলনী থাকে। অনুশীলনীর ক্রমটা কোনো ক্রমই নয়, ঠিক আছে? যৌক্তিক ক্রমের ভিত্তিতে পাঠ্যসূচি ডিসাইড করা হয় হচ্ছে। চলো, হয়ে এসছে আমার, দেখে নাও। গণিত হলো এমন একটি পদ যা মনের মধ্যে যুক্তি দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে। উক্তিটির প্রবক্তা বলা যাবে? কে বলবে? স্যার অপশন এ। অপশন সি, লক। আগেও একবার আলোচনা হয়েছিল। চলো, গণিত হলো মানব সভ্যতার দর্পণ, এটা কে বলেছে? অপশন সি। দেখো এটাও সহজ কোশ্চেন, হকবেন বলেছে। অপশন সি, সুন্দর, অনেকেই জানো এটা, এটা বিভিন্ন প্র্যাকটিসের কোশ্চেনটা থাকে। গণিত পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে যেটা সব থেকে কম গুরুত্বপূর্ণ উপাদান, তা হলো কি মনে হয়? গণিতের পাঠ্যক্রম বলা যাবে? অপশন সি, রাজনৈতিক চাহিদা। দেখো তোমরা এখন 7, 8, 9 ইতিহাস বই খোলো, রাজনৈতিক চাহিদার ক্ষেত্রে কিভাবে বইয়ের সিলেবাস
অ্যাড করা যায় সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে। আমি বললাম না তোমরা প্রত্যেকে এনাফ ম্যাচুয়ার্ড, কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিছু এরকম কিছু করা পসিবল নয়। হয়তো বিভিন্ন রকম ম্যাথের ক্ষেত্রে হয় না, তবে অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে এটা একটা করা যেতে পারে। করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাস 7-8 এর ম্যাথের বই, হিস্ট্রি বইগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। 2007 সালের ঘটনা ইতিহাস বইয়ে স্থান পেয়েছে। যারা এখন জেলে যাচ্ছে তাদের নাম ইতিহাস বই দেখতে পাচ্ছি আমরা, বুঝতে পারলে? সেটা হচ্ছে রাজনৈতিক চাহিদা, কিন্তু ম্যাথের ক্ষেত্রে সম্পর্কিত নয়। নেক্সট কোশ্চেন, নিচের পাঠ্য বিষয়গুলির মধ্যে কোন কোন শিক্ষার্থীর সূক্ষ্ম বিশ্লেষণের প্রয়োজন হয়? কোনটি শিক্ষার্থীর সূক্ষ্ম বিশ্লেষণের প্রয়োজন হয়? গণিত। গণিত। অপশন সি গণিত। দেখো গণিত, তবে এইরকম কোশ্চেন আসে না, প্রতিদিন বলে এরকম কোশ্চেন আসে না। আজকে লাস্ট প্রশ্ন দেখে নাও, নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি গণিত পাঠ্যক্রম বিন্যাস সংক্রান্ত উপাদান? কারণ প্রশ্ন, কোনটি গণিত পাঠ্যক্রমের বিন্যাস সংক্রান্ত উপাদান? অপশন বি। কি হবে? দেখো আমি এটা বলেছিলাম, পাঠ্যক্রমের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কি বলতো? পরিবর্তনশীলতা। হ্যাঁ কি না? ভালো করে শোনো, আমরা পাঠ্যক্রম নিয়ে আলোচনা করছি, কিন্তু পাঠ্যক্রম কখনো একই রকম থাকে কি? আমাদের আগের জেনারেশন ম্যাথের যে সিলেবাস ক্লাস 9-10 পড়েছে বা প্রাথমিকে পড়েছে সেটা কি এখন আছে? শুধু তাই না, শুধু গণিত ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু পরিবর্তনশীল হয়, নাকি না? একটা টাইমে জেনে থাকবে যে আমরা ক্লাস ইংরেজি শিক্ষা ক্লাস 5 থেকে শুরু হতো, এটা কি বর্তমানে আছে? তা তো নেই। প্রতিটা জিনিস কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু পরিবর্তিত হয়, পাঠ্যক্রম তার ব্যতিক্রম নয়। তাই পরিবর্তনশীলতায় যে কোনো, তার মধ্যে গণিতটা খুবই ইম্পর্টেন্ট, পাঠ্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা উপাদান। বোঝা গেল? দেখো অনেকগুলো টপিক, আমি অনেকগুলো টাফ কোশ্চেনে আলোচনা হয়েছে। আমি এই পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করছি, তোমাদের এক্ষুনি আমি দিয়ে দিচ্ছি। এই পিডিএফ এর লাস্টে আরো কিছু কোশ্চেন, যে পিডিএফটা তোমাদের দেবো সেখানে আরো কিছু কোশ্চেন, আরো 30খানা কোশ্চেন অ্যাড করে দেবো, ঠিক আছে? ওইগুলো তোমরা সলভ করবে। যদি সলভ করতে কোনো অসুবিধা হয়, ওই কোশ্চেনটা ছোট করে ছবি তুলে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিও বা আমাকে পার্সোনালি পাঠিও, আমি সলভ করে দেবো, ঠিক আছে? ভালো করে প্রত্যেকে প্রস্তুতি নাও, আর কিন্তু 20 দিন পরে পরীক্ষা। বোঝা গেল? চলো তাহলে আজকে এতটাই।